ছবির মতো সুন্দর। আর এই ছবির মতো সুন্দর শুধুমাত্র ছাদ বাগানটা নয়, তার সাথে সাথে প্রত্যেকটা গাছ। তবে আজকে আপনাদের জন্য গোপন ও সিক্রেট কিছু টিপস আপনারা জানতে পারবেন। যেমন এখানে একটা বস্তা আছে, আর এই বস্তার ভিতরে কিছু একটা আছে। তার পাশে একদম আমাদের আলু পেঁয়াজের বস্তা আছে, সেই আলু পেঁয়াজের বস্তা দিয়ে এখানে ঢেকে রাখা হয়েছে। আর ঠিক সাইড দিয়ে ছাড়ছে, দেখতে পাচ্ছেন তো। গোলাপ নিয়ে চর্চা কিন্তু এখন প্রচুর, মানে মানুষের মধ্যে গোলাপের যে ক্রেজ এসছে সেটা এই মুহূর্তে দমিয়ে রাখা খুব দুষ্কর। আর যদি আমি ভিডিও দিতে দেরি করি, মানে আমার উপরেও চাপ সৃষ্টি হচ্ছে এখন, ঠিক আছে, যে কবে এই মানে যারা দেখছে তারা জানে কখন কি করতে হবে, তারপরেও ভিডিও না দিলে কিন্তু হবে না। কত সুন্দর পরিপাটি পরিচ্ছন্ন করে রাখা, এইভাবে থাকলে কোনো গাছে যেমন পোকাও কম লাগবে, আর এই রকম যদি রাখা যায় আপনার মনেরও শান্তি হবে, বাগান কিন্তু এমনিতেই সুন্দর হয়ে যাবে। নমস্কার বন্ধুরা, আমি সমর, আর আপনারা দেখছেন গ্রিন ফ্রেন্ডস। রোজ দুপুরে নতুন কিছু না নিয়ে আসলে আমার নিজেরও ভালো লাগে না। আমরা গোলাপ নিয়ে এতটাই ভিডিও দিচ্ছি, এত সুন্দর করে ভিডিও দিচ্ছি, মানুষের কোনো রকম কোনো সময় কোনো দিন অসুবিধা যাতে না আসে। আর ইচ্ছে না থাকলেও ভিডিও আপনাকে দেখতে হবে, যেহেতু বাড়ির ছাদে গোলাপ আছে। আমরা চাই প্রত্যেকটা মানুষের মধ্যে শুধু গোলাপ নয়, প্রত্যেকটা গাছের ঠিক সঠিক সময় ভিডিও দেওয়া। এখন গরমকাল, এবং গরমকালের একদম মিডিলে আমরা আছি, তবে এবছর তীব্র গরমটা কিন্তু আমরা পাইনি। তাই গাছের পরিচর্যা করতে গিয়ে আমাদের সকলের খুব সুবিধা হচ্ছে। আমরা এখন দেখাবো যে এই গোলাপ গাছের ঠিক এই সময়, এই গরমের মিডিলে এবং বর্ষার আগে আগে কিরকম পরিচর্যা করলে হয়, অ্যাডভান্স যে পরিচর্যা সেটা আমরা জানাবো। আরো এই একটা ভিডিও করতে গেলে শুধুমাত্র এই অ্যাডভান্স জানাবো বললে তো হয় না, আরো অনেক কিছু গোপন জিনিস এই ভিডিওতে থাকবে, তাই দেখতে থাকুন। আমি এসে যেটা লক্ষ্য করলাম, মিলনদা বাগানের চারিদিকে একটু একটু করে যাচ্ছে, কয়েকটা গাছ থেকে পাতাগুলো হাতে করে নিচ্ছে আর একটা ডাব্বার মধ্যে গিয়ে রেখে আসছে, এবং সেই কাজটা এখনো করছে। মিলনদা, এই গাছটার কাছে আপনি যান আগে, ওই সুন্দর গাছটার কাছে। প্রত্যেকটা গাছই সুন্দর, আলাদা করে সুন্দর বলার কোনো প্রয়োজন নেই, তারপরেও বলবো এই গাছটা যেভাবে কুড়ি আসছে, লাল লাল পাতা, দেখেও ভালো লাগছে। এবং আপনি কি করছেন, প্রত্যেকটা গাছের কাছে যাচ্ছেন এবং পাতা তুলে এর মধ্যে রাখছেন। এই দেখো হলুদ হয়ে গেছে। হলুদ হয়ে যাওয়া মানে ম্যাক্সিমাম পাতাই হলুদ হচ্ছে রোগগ্রস্ত হয়ে অথবা বয়সজনিত কারণে। তাই যেটা বয়সজনিত কারণেও যেটা হলুদ হয়, তার মধ্যেও কিন্তু পোকামাকড় খুব তাড়াতাড়ি বাসা করে। এই কারণে এগুলোকে যতটা পারি আর কি ওই বাগানে ঘুরে ঘুরে রিমুভ করতে থাকি। আচ্ছা, রিমুভ করে সেটা বাগানেও পড়বে না, বা এর মধ্যে কোনো কিছু হবে না, ওটা ফেলে দেবে না। বাগানে ফেললে কি হয়, এখানে যদি কোনো পোকা থাকে সেটা আবার আস্তে আস্তে বাগানে চলে আসে। তো তার থেকে কোনো একটা জিনিস নিয়ে নিলাম, হ্যাঁ, তার মধ্যে এই কন্টিনিউ পাতাগুলো তুলতে থাকলাম, এভাবে আস্তে আস্তে গাছটাও ফ্রেশ হয়ে যাবে। এইটাই এমন কোনো বিষয় না। আর এখন গরমে যেটা আমি করছি, বুঝতে পারলে সমর, সেটা হলো গাছের একটা মালচিং করে একটা লেয়ার তৈরি করে দেওয়া। আমি মালচিং এর লেয়ার তোমাকে কি আমি একটা করে দেখাবো মালচিং কিভাবে করছি। মালচিংটাই তো মেন, ঠিক বর্ষার আগে আগে গাছের মালচিংটা মেন। কি কি মেটেরিয়াল দেওয়া আছে সেই মালচিং এ, আর আপনারা কি করবেন। তবে মিলনদা, আমরা প্রত্যেক বছর গাছ দেখি, এবছর কি গাছের গ্রোথ একটু আলাদা লেভেলের দেখা যাচ্ছে, যে আলাদা কোনো কিছু নতুন কিছু হচ্ছে নাকি গাছে? না, নতুন কিছু তেমন কোনো হচ্ছে না। হ্যাঁ, তবে একটা কি হয়, আমি প্রত্যেকবার যে গাছের হাইটটা অনেকটা কমিয়ে দিই, এই কারণে গাছগুলোকে একটু অন্যরকম লাগে। এবার আর সেই কাজটা করিনি, যেমন গাছ আছে হ্যাঁ তেমনই আছে। সঙ্গে আরেকটা ভালো জিনিস দেখাই, আমার পরশুদিন চোখে পড়লো। দেখো, এটা হলো আলাদা প্রাপ্তি, বুলবুল পাখির বাসা। ও, গোলাপ গাছে বুলবুলি পাখির বাসা, এবং দুটো ডিমও পেড়ে আছে। এটা আমার চোখে পড়েনি, এরা কিভাবে এত জল দিই, মেডিসিন দিই, তারপরেও কিভাবে ইসে করছে। এবার ওকে মেনটেন রেখেছেন, তাই তো? এইবার রয়েছে। আচ্ছা, এটা আমি একটা গাছে লেয়ার তৈরি করে আমি তোমায় দেখাচ্ছি।
লেয়ার করার আগে কি কি মিশিয়েছেন একটু বলুন। হ্যাঁ, এই যে জিনিসটা তৈরি হয়েছে এতে আছে হচ্ছে হলো শিং চাচা, হাড় গুঁড়ো, হুপ অ্যান্ড হর্ন, আর তোমার ভার্মি, এই চারটে পাঁচটা জিনিসকে মিলিয়ে এইটা তৈরি করা হয়েছে। এবার এর মধ্যে হাড়ের পরিমাণটা বেশি আছে, হাড় গুঁড়োর পরিমাণটা বেশি আছে। হাড় গুঁড়োর পরিমাণটা বেশি দেওয়ার কারণ হচ্ছে হলো ফসফরাসের সোর্সটা এখন আমি বেশি রাখতে চাইছি। আমি চাইছি যে ওই তোমার ইয়েটাকে কমিয়ে ফসফরাসটা যাতে একটুখানি, নাইট্রোজেনটা একটু কমিয়ে ফসফরাসটা যাতে একটু বেশি পায়, কেননা এখন গরমের সময় একটু শিকড়ে ফসফরাস জাতীয় খাবার দিয়ে রাখলে, এই যে এবার আমি দেখাচ্ছি, এই যে এক মুঠো নিয়েছি। দাঁড়ান, তাও যারা দেবে তাদের কাছে ক্লিয়ার নয়। যদি আমি বলি যে 1 কিলো ভার্মি কম্পোস্ট নিলাম, পার্সেন্টেজ যদি ভাগ করি, যা নিলাম আমি যদি মনে করি 5টা আইটেম নিচ্ছি, 5টা আইটেম যদি 1 কেজি করে নিই, আর হাড় গুঁড়োটা সেটা আমরা 2 কেজি নেবো। তো এছাড়া আর কোনো ব্যাপার নেই। আমি যদি 500 করে নিই, প্রত্যেক কটা ভার্মি 500, শিং চাচা 500, হুপ অ্যান্ড হর্ন 500, আমার হাড় গুঁড়োটা 1 কেজি। হ্যাঁ, এইভাবে হাড় গুঁড়োটা 1 কেজি এই কারণেই, হাড়ে হচ্ছে হলো তোমার ফসফরাসের পার্সেন্টেজ অনেক বেশি থাকে, এই কারণেই হাড় গুঁড়োটা একটু বেশি দেওয়া। তো আমরা মালচিং অ্যাকচুয়ালি আমরা 2বার করি। এই হচ্ছে হলো গরমের এটা মালচিং হচ্ছে, আর একটা হচ্ছে হলো অক্টোবর মাসে। সেই অক্টোবর মাসের মালচিংটা হয় হচ্ছে হলো আমাদের, অক্টোবর মাসের মালচিংটা কিভাবে হয় বলি। আমরা এই সাইড থেকে এতটা অব্দি সিন্ডার রিমুভ করে দিয়ে তারপরে তার ভেতরে ইসেটা দিয়ে তারপরে চাপা দিয়ে সিন্ডার চাপা দিয়ে দিই। ওটা হচ্ছে হলো যখন আমরা ফুল নিতে চাইছি, ফুল আসতে চাইছে, কিছু রুট আমরা সাইড থেকে কেটে দিয়ে, আর এখন কোনো রুটে আমরা ডিস্টার্ব করব না, রুট যেমন আছে তেমন। এইবার উপর থেকে এইভাবে চারদিকে একটা লেয়ার তৈরি করা। এই যে খাবারের যে লেয়ারটা তৈরি করলাম, এই যে খাবার দিয়ে যে লেয়ার, কাজটা হচ্ছে শুধুমাত্র সিন্ডার গাছের ক্ষেত্রে নয়, এটা সব গাছের ক্ষেত্রেই করা যায়। এই যে লেয়ারটা তৈরি করে দিলাম, এই লেয়ারটা আমি 2 থেকে 3 দিন রাখবো এরকম ওপেন। এর উপরে জল পড়ে এটা একটু ডিকম্পোস্ট হবে। নয়তো এটাকে যদি আমি যে কাভার করে দিচ্ছি না, এই কাভারটা যদি সঙ্গে সঙ্গে করে দিই, তাহলে এর যে হিট জেনারেট হবে সেটা কিন্তু রিমুভ হতে পারবে না। হ্যাঁ, চান্স হতে পারে, কেননা এখানে তো খুব হালকা সরু সরু রুট গুলো রয়েছে, সেগুলো যাতে ড্যামেজ না হয়। এই কারণে আমি 2-3 দিন রেখে ওপেন রেখে দেবো, জল দেবো, একটু ময়েশ্চার হলো, তারপরে এটা বস্তা দিয়ে কাভার করে দেবো। মানে অ্যাকচুয়ালি যেটা গ্রিন নেট দিয়ে লোকে কাভার করে, আমি খুব সস্তায় ব্যাপারটা কমপ্লিট করেছি। 2 টাকা 3 টাকা দাম নেয় একটা, ওই আপনার আলু পেঁয়াজের বস্তা চাইলে দিয়ে দেবে, কারণ ওর ফেলতে সময় লাগে, মানে অনেক দূরে। হ্যাঁ, আলু পেঁয়াজের বস্তা গ্রিন নেটের থেকে একই কনসেপ্টটা একই। হ্যাঁ, মানে গ্রিন নেটও সেই পলিথিন দিয়ে তৈরি হচ্ছে, এও পলিথিন দিয়ে তৈরি, এতেও হোলস রয়েছে, গ্রিন নেটও হোলস থাকে। খালি গ্রিন নেটটা দেখতে খুব সুন্দর লাগে। হ্যাঁ, এটাও সুন্দর। আর এটা এর মতন, এইটাই এর উপকারিতা হচ্ছে হলো এই গরমে যে তোমার ওপরকার যে ফিডার রুট গুলো, সেগুলো খুব ঠান্ডা থাকবে, কেননা এইটা যেই এভাবে কভার করে দেবো, এর ওপরটা মস থাকবে। এবার আমি ওপরে শাওয়ারিং করবো বেশি। এই যে আমরা বলি না গ্রীষ্মকালে ভরপুর জল দিন, ভরপুর জল কিন্তু রুটে না, হ্যাঁ, ট্যাপ রুটে। কেননা আপনি যদি সকালে জল দিই, সেই জলটা 2-1 ঘন্টার মধ্যে ওপরটা তোমার শুকিয়ে যাবে, নিচেটা নরম থাকবে, কিন্তু নিচে কিন্তু ময়েশ্চার থাকবে। তুমি এখনই দেখো নিচের পোর্শন, এখন সকালবেলা ভিডিও করছি আমি, সন্ধ্যেবেলা বিকেলবেলা জল দিয়েছি, দেখো নিচের পোর্শনে হালকা হালকা ভেজা ভেজা ভাব আছে, এই হালকা হালকা ভেজা ভেজা ভাব আছে। এটা তার মানে কি, আমি যদি অতিরিক্ত জল এর উপরে আবার দিই, ওই ট্যাপ রুটে কিন্তু জলটা স্টোর হবেই হবে, সে যতই রোদ পাক আর যাই পাক। এই যে তুমি যেখানে ভিডিও করছো, রোদটা একটা ফ্যাক্টর, জানো তো। হ্যাঁ, যেরকম এইখানে আমার সানলাইট পড়ে, এখনকার মোটামুটি ধরো 10 ঘন্টা আমি সানলাইট পাই। মানে সকাল যদি 7টার সময় সূর্য ওঠে, 5টা অবধি আমি
পুরো 7টার সময় সূর্য ওঠে না, সূর্য ওঠে 5টায়, কিন্তু আমি রোদের তীব্রতা বলছি। রোদটা যদি 7টার থেকে 5টা অব্দি মোটামুটি পেয়ে যাচ্ছে, মানে 10 ঘন্টার মতন আরাম করে পেয়ে। আবার কিছু কিছু জায়গায় 6 ঘন্টা পাচ্ছে। হ্যাঁ, এইভাবে সারা বাগানে তো একরকম ভাবে রোদ পড়ে না কাউরি। হ্যাঁ, তো এবার যেখানে যেরকম রোদ পড়ে সেই অনুযায়ী যদি আমি ব্যবস্থা করতে পারি তাহলে কিন্তু গাছগুলো অনেক ঠিকঠাক থাকবে, অনেক বেটার পারফরমেন্স দেবে। আচ্ছা, আর এগুলো যেগুলো ঢাকা দেখছি মোটামুটি সব মালচিং করা হয়ে গেছে, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর আমরা আজকে এই যে মালচিং এর ভিডিওটা আপনারা দেখছেন, এইটা ঠিক মে মাসের 2nd উইক, অর্থাৎ আপনারা 10 তারিখ, 12 তারিখ, 14, 15 তারিখ, 20 তারিখের মধ্যে এটা করে নিলে বেটার হবে, তাই তো? হ্যাঁ, অ্যাকচুয়ালি এখন যেরকম মে মাসের শুরুতেই করা যেতে পারতো, কিন্তু যেহেতু এখন তীব্র রোদটা এসে পড়েনি, এখন যে গরমটা এখনো পর্যন্ত একটুখানি নরম আছে, মানে একেবারে 40-এর উপরে চলে যায়নি। এই জন্য কি হয়, আমি ধীরে সুস্থে আস্তে 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 করছি, স্টেপ বাই স্টেপ। কিছু গাছে মালচিং করলাম, করে সেটাকে কদিন ময়েশ্চারটা মেনটেন করে তারপরে উপর দিয়ে আবার কাভার করে দিলাম। এবার এই কাভার করে দিলাম যে এবারে এটা ও আস্তে 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 ডাইলিউট হতে থাকবে, প্রায় ওই খাবারটাই ওর রেগুলার ওয়াইজ চলবে একদম অক্টোবর পর্যন্ত। কারণ অক্টোবরে গিয়ে আবার আমরা নতুন করে, অ্যাকচুয়ালি অক্টোবর অবধি চলবে না, বর্ষা আস্তে আস্তে ওর মোটামুটি নিউট্রিশন গুলো সব শেষ হয়ে যাবে। এবার বর্ষা চলে গেলেই কিন্তু আমাদের একটা ডরমেন্সি পিরিয়ড আসে। হ্যাঁ, সেই সময় আর এক্সট্রা কোনো খাবারের প্রয়োজন হয় না। এবার বলতে পারো যে এই সময় কি তাহলে আমি আর অন্য কোনো ফিডিং দিচ্ছি না? দিচ্ছি, হ্যাঁ, কিন্তু যেরকম ফিডিং দিচ্ছি এখন হচ্ছে হলো রাসায়নিক, যদি ফিডিং বলো সেটা হচ্ছে হলো না, রাসায়নিক সার আমি ওই 13-40-13 আর 20-20-20 সপ্তাহে একদিন যদি 13-40-13 দিই, একদিন দিয়ে হচ্ছে 20-20-20, কিন্তু এর রেশিও কম। মানে যদি 2 গ্রাম দিয়ে থাকতাম সেখানে এখন 1 গ্রাম দিচ্ছি। মানে যেহেতু গরম পড়ছে এই জন্য রেশিওটা কমিয়ে দিয়েছি। এইবার কখনো 13-40-13 সাথে তোমার হিউমিক অ্যাসিড, কখনো সিবিট, মানে হ্যাঁ, সপ্তাহে 2টো যে ফিডিং দিচ্ছি তাতে একটা যদি হিউমিক অ্যাসিড দিই আর একটা সিবিট দিলাম। আবার কখনো কখনো এপসম সল্ট, মানে হচ্ছে হলো তোমার এই ম্যাগনেসিয়াম সালফেট, সেটা মিলিয়ে দিচ্ছি। কিন্তু সবের ডোজই কিন্তু ওই 50%। এই কম ডোজ একদম। এই হচ্ছে হলো তোমার ফিডিং। আর এই যে পাতা দেখছো না, এই এত পাতা সুন্দর আছে কেন বলো দেখি? রেগুলার ওয়াইজ জল শাওয়ারিং করা। এই জল শাওয়ারিংটাও আমি তোমায় একটু দেখাবো, একটু পরে দেখাচ্ছি। কিন্তু জল শাওয়ারিং এর সাথে সাথে পেস্টিসাইডও কিন্তু দরকার। হ্যাঁ, পেস্টিসাইডটা কিন্তু সারা বছর রেগুলার ওয়াইজ চলবে যতক্ষণ না বর্ষা আসছে। বর্ষা আসলে কোনো আর পেস্টিসাইডের প্রয়োজন নেই, কেন বর্ষায় নর্মাল যে ঠান্ডা জলটা পড়ে তাতে আর পোকামাকড় থাকতে পারে না। যেরকম এখানে যেরকম ঠান্ডা জল স্প্রে করি, হ্যাঁ, ঠান্ডা জল তো রেগুলার স্প্রে করা সম্ভব হয় না, হ্যাঁ, কিন্তু চেষ্টা করি যতটা সম্ভব ঠান্ডা জল স্প্রে করতে। আর পেস্টিসাইডের মধ্যে তোমার মাইটসের জন্য কনফিডার হাফ ml, হ্যাঁ, হ্যাঁ। এবার যে সপ্তাহে কনফিডার দিলাম তার পরের সপ্তাহে কনফিডার দেবো না, পরের সপ্তাহে কাকা দেবো 1.5 ml, কাকা দিলে আমি 1.5 ml দিই। আবার হ্যাঁ, আমি সবসময়ের জন্য একটুখানি কম ডোজ দিই। হ্যাঁ, এবার কাকার জায়গায় এবার কোনোবার আবার হয়তো থিটা দিলাম, থিটা আবার দিদি যখন তখন 1 ml দিই। হ্যাঁ, আবার মনে হচ্ছে যেন খুব পোকার উপদ্রব হতে পারে, সে সময় ওবেরন দিলাম। ওবেরন দিলে তখন আবার 2.5 বা 3 হচ্ছে হলো তোমার ডোজ। হ্যাঁ, মানে 0.3 আর কি, 3 মানে স্ট্রেট 3 না, 0.3 বা 0.2.5। এইভাবে পেস্টিসাইড গুলো রেগুলার কিন্তু স্প্রে করে যাই। এই পেস্টিসাইড রেগুলার স্প্রে করতে পারলেই কিন্তু এই গাছ যে ফ্রেশনেসটা সেটা পাবেন। একটা কথা বলি, প্রচুর কমেন্ট আসে, যেটা বা এই মুহূর্তেও আসে বা পার্সোনালি অনেকেই জানতে চায়, জিজ্ঞাসা করে যে তাদের গাছ বড় হয়ে গেছে, এখন কি রিপোর্টিং করা চলে? রিপোর্টিং সবসময়ের জন্যই চলে, যদি আমার রুট বাউন্ড হয়ে গিয়ে থাকে। হ্যাঁ, রিপোর্টিং আমি করতে পারি সবসময়ের জন্যই, কিন্তু এই অতিরিক্ত গরমে আমি রিপোর্ট করলে কি হবে, একটু শেডির এরিয়ায় রাখতে হবে যাতে নর্মাল সানলাইটটা আসবে কিন্তু রোদের তাপটা
সেই গাছের উপর পড়বে না। আমি একটু সেটি এরিয়া বলতে ধরুন বেশ কিছু গাছ আছে পাক্কা রোদ পাচ্ছে প্রত্যেকটা গাছে, হ্যাঁ ঠিক এই ছায়া জায়গায় আপনি গাছগুলো রিপোর্টিং করে রেখে দিলেন, একদম ঠিক। বা তোমার এইগুলোতে। দেখো আমি একটা গ্রিন নেট যেরকম ওই সাইডে লাগিয়েছি, ওই রকম যদি অ্যাটমসফিয়ার তৈরি করা যায়। হ্যাঁ 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 এই জায়গাটা রিপোর্ট করে এরকম জায়গায় রেখে দিলাম। হ্যাঁ 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 এবার এই সব জায়গায় রেখে দিলাম। হ্যাঁ এবার এই গ্রিন নেট দেখে অনেকে বলতে পারে যে মিলন দা তো বলে যে ফুল সানলাইটে রাখুন। হ্যাঁ সব গাছ ফুল ফুল সানলাইটেই বড় গাছ আছে, কিন্তু এটাকে করা হচ্ছে হলো এই ছোট গাছের জন্য। এই ছোট গাছগুলো ছোট পটে আছে, ছোট পটে থাকলে কি হয় খুব তাড়াতাড়ি ড্রাই হয়ে যায়, ড্রাই হয়ে গেলে গাছ ঝিমতো থাকবে। হ্যাঁ তা এবার কি হয় শাওয়ারিং তো আর বারবার ছোট গাছের জন্য একরকম শাওয়ারিং করব, বড় গাছের জন্য আবার আলাদা করে শাওয়ারিং করব, সেটা সম্ভব হয় না। ধরা যাক আমি এখন যদি 3 বার করে জল দিয়ে থাকি, তাহলে ছোট গাছেও 3 বার দিচ্ছি, বড় গাছেও 3 বার দিচ্ছি। এবার ছোট গাছ যদি ফুল সানলাইটে থাকে অর্থাৎ ছোট টবে থাকে, তখন সে আরো বেশি জল চাইবে। হ্যাঁ এই কারণে একটা এমন অ্যাটমসফিয়ার তৈরি করেছি যাতে এরা একটু কম রোদ পায় কিন্তু রোদটা পাবে। এই যেমন সকালে রোদটা পাচ্ছে, আবার যখন বেলা হবে তখন আবার উল্টো দিক থেকে রোদটা পাবে। জাস্ট একটা উপরে আচরণ যে দুপুরের একদম কড়া রোদটা যাতে এই ছোট গাছগুলোর উপরে না পড়ে, এইভাবে নিজের বাগান নিজের মতন করে করতে হবে। যত দিন যাচ্ছে মিলন দা, আমরা প্রথম ভিডিও যদি দেখি আর আজকের ভিডিও দেখি, এই করতে 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 এটা একটু ওটা একটু করেই তো শেখা। একদম ঠিক, আমি সেভাবে শিখেছি, আর আমি মানুষকে বলিও সেভাবে শিখুন, শিখে নিজেকে নিজে ডেভেলপ করুন। মানে শিখতে গিয়ে এমন হলো যে আমি মিলনদার কপি হয়ে বসে রইলাম, সেটা হলে কিন্তু আমার মনে হয় না, গাছ ক্ষতি হয়ে যাবে। এটা 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 তোমার দেওয়া গাছটা ভারী সুন্দর হয়েছে। চলো এবারে আমরা ওই জলের এটা দেখে নেব, কিন্তু জলের এটা দেখে নেওয়ার আগে মিলন একটা প্রশ্ন থাক, ঠিক আছে? এখানে আসি, এখানে আসুন সুন্দর গাছের কাছে থাকি আর একটা সুন্দর প্রশ্ন করি। প্রশ্নটা এরকম, রিসেন্ট গ্রিন ফ্রেন্ডসের মেন মিলন উৎসবে তো যান, কলকাতায় হয়। এবছর হয়তো আপনার বাড়ির কাছাকাছি মিলন উৎসব হতে চলেছে আমাদের জানুয়ারি মাসের 4 তারিখ, ঠিক আছে? আচ্ছা প্রথম রবিবার যেহেতু সেটাই আমরা চুজ করি, কিন্তু দুর্গাপুর হাওড়া পরপর 2টো মিট আপে আপনি গেছেন, ছোট মিট আপ গুলোতে বাড়ির ছাদে বসে ভিডিও করেছেন, ওখানে প্রোগ্রামে যাচ্ছেন, মানুষের মিলনদাকে যে ভালোবাসা সেটাকে দিতে পারছে তারা? আমি এর মধ্যে বলি, আমি ঝট করে কিন্তু এই জাতীয় কোনো অনুষ্ঠানে আমি অ্যাটেন্ড করি না, মানে এতদিন করিনি। হ্যাঁ ইভিন কি কোনো ফ্লাওয়ার শোতেও আমাকে দেখতে পারবেন না যে আমি ফ্লাওয়ার শোতে গেছি। কিন্তু এইখানে এই যে হাওড়া মিট আপ বলুন বা দুর্গাপুরের মিট আপ বলুন, গিয়ে এত মানুষের যে ভালোবাসা, হ্যাঁ মানে ভালোবাসাটা আগে থ্রু ভিডিও পেতাম, হ্যাঁ কিন্তু এখন যে সামনাসামনি, এই হঠাৎ করে এই দেখো এই গেঞ্জিটা হাওড়া মিটআপের এক দিদি হ্যাঁ গিফট করেছে। তো আমার মিসেস বলে দিল যে তুমি কিন্তু এই গেঞ্জিটা পরে আজকে আজকে শুটিংটা, এই যে এই প্রাপ্তি, হ্যাঁ সে দিদি হয়তো আমাকে ওই ভিডিও থ্রুই চেনে। হ্যাঁ কিন্তু ওখানে সামনে পেয়ে যে একদম ঠিক, কিন্তু একটা গিফট কিন্তু বড় জিনিস না, কিন্তু এই যে মানে মনে রেখেছে মিলনদাকে এইভাবে অকৃত্রিম ভালোবাসা, হ্যাঁ এটা ভালোবাসা না থাকলে হ্যাঁ হয় না। হ্যাঁ যে দুম করে মিলনদাকে একটা আমাকে উপহার দিতে হবে এরকম ব্যাপার না, কিন্তু হ্যাঁ কিন্তু এই উপহারটা কিন্তু আমার কাছে চিরস্মরণীয় হয়ে থাকবে। হ্যাঁ যে হ্যাঁ তো এবার এই মিট আপ গুলোতে যাওয়ার ফলে দেখতে পেয়েছি যে মানুষের সত্যি গাছ করার প্রতি কিরকম আগ্রহ, আর তারা ভাবে বোধহয় আমাদের মতন কোনো মানুষের সংস্পর্শে আসতে পারলে বোধহয় আরো বেটার গাছ করা যায়। কিন্তু সমর এখানে আমি একটা কথা বলি, আমি সব সময় তোমার ভিডিওতে বলি, গাছ করতে হলে আপনি নিজেকে নিজে ডেভেলপ করুন। আপনি মিলনের কথা শুনুন, আপনি রামশ্যাম যদুর কথা শুনুন, শুনে কি করছে। এই যে আজকে আমি বলছিলাম যে মালচিং এর কথা, আপনি শুনুন, কিন্তু প্রয়োজনীয়তা আছে কিনা আপনার ছাদে। আপনার ছাদে যদি প্রয়োজন থাকে যে মালচিং করতে হবে আমাকে, আমার ছাদের প্রয়োজনটা পরে হলো গ্রীষ্মকালীন রোদ কতটা আছে, কতটা আমার ড্রাই হচ্ছে গোড়াটা মাটিটা, তাহলে সেই অনুযায়ী আমি গাছের গোড়াটা কাভার করব কি করব না। যেরকম এই কাভারিংটা আমরা
প্লাস্টিকের থলি দিয়ে দেখালাম, অ্যাকচুয়ালি এই কাভারিংটা সবচেয়ে ভালো হয় অ্যাকচুয়ালি সুতলি চটের হয়। হ্যাঁ, তা সুতলির চট এখন খুব একটা পাওয়া যায় না, আমরা কাজ চালানোর মতন এটা করে থাকি। যে সুতলির চট ব্যবস্থা করতে পারবেন সেটা তো সবচেয়ে ভালো হবে। আর এইটা করলে কি হয়, উপরকার যে রুট গুলো, হোয়াইট রুট গুলো খুব প্রাণবন্ত থাকে এবং উপর দিকে ও আরো স্প্রেড করতে ইজি হয় তার কাছে। কেননা যেহেতু ডিস্টারবেন্স পায় না, উপর থেকে রোদ পড়লো রুট গুলো না সংকুচিত হয়ে যায়। হ্যাঁ, চলুন এবার আমরা জল দেওয়াটা একটু দেখে নিই। হ্যাঁ, মোটামুটি একটা হাতে দুরকম জিনিস আছে, এটা কিনতে পাওয়া যায় এখন। হ্যাঁ, এটা আমি এইভাবেই করি। কেন, এটা আঙুল চেপেও দেওয়া যায়, তুমি যদি আঙুলে চেপে জল দাও তো দিতে পারো, কিন্তু তার থেকে এটা ভালো হয়, সবচেয়ে ভালো হয় এটাই। এই দেখো জলটা দেবে যখন, তখন কিন্তু সবসময় প্রথম জলটা এই আমি যেমন বসে পড়ে না, প্রথম জলটা ঠিক এইভাবে দিই, ঠিক এইভাবে গাছের এর প্রথম কাজই হচ্ছে হলো আমার ছাদে এসে এই গাছকে এইভাবে স্নান করিয়ে দেওয়া, মানে জাস্ট তলা থেকে। এটাই কিন্তু সবার আগে দরকার। এতে না বাগানের অর্ধেক পোকা তোমার এতেই নষ্ট হয়ে যাবে। এই যে ফোর্সে যে জলটা দেওয়া হচ্ছে না, তো এভাবে তলার দিকে আগে জল দিয়ে তারপরে আমি ওপর পোর্শন ভেজাবো। এই দেখো সমর, এই যে গাছপালা, এই যে গাছের পাতাগুলো ভেজার পরে কিন্তু তার লুকটাই অন্যরকম হয়ে যাচ্ছে, চেহারাই তার অন্যরকম হয়ে যাচ্ছে। হ্যাঁ, এবার প্রয়োজন মতন আমি গোড়াতে জল দেবো। আর এই যে মালচিং করে কভার করে দেওয়ার ফলে কি হয়েছে, আমি যে ফোর্সে জলটা দিচ্ছি তাতে আমার সিন্ডারও এদিক ওদিক সরে যাওয়ার, নয়তো কি হয় রোজ জল দিতে দিতে সিন্ডারটা না একটা সাইডে চলে যায়, সেটাকে আবার সোজা করতে হয়। উপরে রুট গুলো মানে টাগ ওভার হয় আর কি, মানে টানাপোড়েন হয় ওদের সাথে। একদম তাই। ঠিক আছে, জল দেওয়াটা ব্যাপারটা বোঝাতে পারলাম। আমি জলটা একটু বন্ধ করে দিয়ে আসি আপাতত। এবং যেটা দিয়ে জল দিল, এই পাইপটা সরু পাইপের জন্য নয়, এটা কিন্তু মোটা পাইপের জন্য। ঠিক আছে, মোটা পাইপের জন্য এটা দুর্দান্ত কাজ হয় এবং খুব ভালো কাজ হয়। আমরা একটা স্টেপে উঠছি, প্রত্যেকবারে যেটা হয় আর কি সেটাই করা হবে। মিলন দা, এবছরের ডিসেম্বর মাসে আমরা প্রচুর বন্ধু বান্ধব ডাকতে পারি, তাই তো? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই দেখা যেতে পারে, অবশ্যই দেখা যেতে পারে। আর তোমায় আর একটা জিনিস যেটা বলিনি, এই যে অনেকে পাতা হলুদ হচ্ছে, এটা হচ্ছে অতিরিক্ত ফাঙ্গিসাইড স্প্রে করে। ফাঙ্গিসাইড কিন্তু বেশি স্প্রে করার আর কোনো প্রয়োজন নেই, মানে 19-20 হলেই ফাঙ্গিসাইড দিয়ে দেয় যে ফাঙ্গাস লেগে যায় গাছে, তাই তো? হ্যাঁ, অ্যাকচুয়ালি তো ন্যাচারাল ইসেতেও পাতা হয় লাল, কেননা পাতা তোমার হলুদ হয় হচ্ছে হলো তোমার আর 100 থেকে 120 দিনের মধ্যে পাতা মোটামুটি গোলাপের ঝরে যায়। হ্যাঁ, তা সেগুলোকে একটু খেয়াল রাখতে হবে। ফাঙ্গিসাইড আমরা দেবো না যে তা নয়, কিন্তু দেখা গেল বর্ষা হচ্ছে, মানে কাল বৈশাখের বৃষ্টি পরপর 2-3 দিন হয়ে গেল, হয়ে গিয়ে একটা গুমোট ভাব, একটা ভয়ঙ্কর একটা বদ্ধ ব্যাপার হয়ে রয়েছে, স্টাফি হয়ে রয়েছে, সে সময় আমি একটু স্প্রে করে দিতে পারি। এখন যে ওয়েদার আছে, একটা মানে স্টেবল ওয়েদার থাকলে কখনো প্রয়োজন নেই, সেটা গরমই হোক আর ঠান্ডাই হোক বা বর্ষাই হোক। ওয়েদার চেঞ্জের সময় দরকার হচ্ছে হলো আপনার ফাঙ্গিসাইড। মানে আমি সহজ করে বোঝানোর জন্য বলছি। হ্যাঁ, কারণ একটা লেভেলে যখন ওয়েদার থাকে না, তখন ফাঙ্গাল প্রবলেমটা খুব একটা দেখা যায় না। হ্যাঁ, ফাঙ্গাস ডিস্টার্ব করে না। হ্যাঁ, এবার পরপর বৃষ্টি হলো, তখন হ্যাঁ 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 বৃষ্টি হচ্ছে, স্টাফি গরম একটা ভাব আসছে, আবার রোদ উঠছে, এই যে নানান মানে ওয়েদারের একটুখানি তারতম্য হলেই তখনই কিন্তু ফাঙ্গাসের আসার সম্ভাবনাটা থাকে। হ্যাঁ, তার আগে দরকার নেই। অসংখ্য ধন্যবাদ মিলন দাকে, আর অসংখ্য ধন্যবাদ আপনাদের সকলকে। প্রত্যেকবারে আমরা সুন্দর করে মিলন দার থেকে পরিচর্যা যেমন নিই, কথোপকথন শুনি, বাগানের প্রত্যেকটা গাছকে আমরা নজর রাখি। তবে এখন কিন্তু কুড়ি কেটে দিচ্ছি আমি।
হ্যাঁ সমর, কেটে দিচ্ছেন, হ্যাঁ তাই তো? এটা কেননা আগের ভিডিওতে তুমি দেখিয়েছিলে যখন, তখন আমার গাছ ভর্তি ফুল ছিল। হ্যাঁ কিন্তু এখন মোটামুটি কুড়িগুলো একটুখানি ডেভেলপ হয়ে গেলেই আস্তে আস্তে কেটে রিমুভ করে দিচ্ছি। যেমন- ধরো 90%, এবার 2-4টা ফুল টুল থেকে যায়। হ্যাঁ আর কাটবেন হ্যাঁ ঠিক এইরকম পজিশন এলে হ্যাঁ এই যে পুরো গাছটার মধ্যে কুড়ি ভর্তি হয়ে গেছে। কুড়ি কাটার সিস্টেম হচ্ছে হলো এই, ধরো এই পুরো গাছটার মধ্যে, তুমি গাছটাকে দেখাও, গাছটার মধ্যে যেরকম পুরো কুড়ি ভর্তি হয়ে গেছে, এবার রিমুভ করবো যখন একসাথে সবকটা কুড়ি রিমুভ করে দেবো। বুঝতে পেরেছি। হ্যাঁ মানে আমি একটা কুড়ি রিমুভ করলাম, আবার দুদিন পরে আবার একটা তুললাম, ওরকম সেটা না করে সময় কথা, হ্যাঁ, একসাথে একবার। করে দেবো, তাতে বেটার হয়। ব্রাঞ্চগুলো একসঙ্গে ছাড়বে সব। একদম ঠিক।